21 মে পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। সোমবার রাষ্ট্রপক্ষের সময় আবেদন নাকচ করে প্রধান বিচারপতি এস.কে. সিনহা নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আজ শুনানির শুরুতেই আদালতের সঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। 2014 সালের 17 সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা পুনরায় সংসদের কাছে ফিরিয়ে নিয়ে সংবিধানের 16 সংশোধনী বিল পাশ করা হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের 5 নভেম্বর সুপ্রিম কোর্টের 9 জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। এই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে 3 বিচারকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে গত বছর 5 মে 16তম সংশোধনী অবৈধ বলে রায় দেন। 3 বিচারকের মধ্যে 2 জন 16তম সংশোধনী অবৈধ ঘোষণা করেন এবং 1 জন রিট আবেদনটি খারিজ করে দেন। পরে এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত বছর 28 নভেম্বর আপিল বিভাগে আপিল দায়ের করেন। জাতীয় সংসদের মোট 50টি স্থায়ী কমিটির প্রায় অর্ধেকই নিষ্ক্রিয়। প্রতি মাসে কমপক্ষে একটি বৈঠক করার কথা থাকলেও কোনো কোনো কমিটির বছরে হয়েছে মাত্র 5টি বৈঠক। দায়সারা বৈঠকের সুপারিশগুলো গুরুত্ব পাচ্ছে না মন্ত্রণালয়ের কাছে। শক্তিশালী বিরোধী দল না থাকায় স্থায়ী কমিটিগুলো ঝিমিয়ে পড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। কমিটির শক্তি বাড়াতে সংশ্লিষ্টদের দাবি থাকলেও স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী জানান, কার্যপ্রণালী বিধিই যথেষ্ট। ইলিয়াস হোসেনের প্রতিবেদন। মন্ত্রণালয় সম্পর্কিত 39টি এবং বিষয় বা প্রতিষ্ঠান ভিত্তিক 11টি সংসদীয় স্থায়ী কমিটি আছে 10ম জাতীয় সংসদে। হিসেব অনুযায়ী গত মাস পর্যন্ত প্রতিটি কমিটির কমপক্ষে 37টি বৈঠক করার কথা, সেখানে 2টি ছাড়া আর কোনোটি তা করতে পারেনি। গড়ে 2 মাসে একটি বৈঠকও করতে পারেনি 17টি কমিটি। আর বৈঠক থেকে পাঠানো গুরুত্বপূর্ণ সুপারিশগুলো গুরুত্ব পায়নি মন্ত্রণালয়ের কাছে। গুরুত্বহীন 60 সুপারিশ অবশ্য বাস্তবায়ন হয়েছে। শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতি এবং মন্ত্রণালয় গুরুত্ব না দেয়ায় বর্তমান সংসদীয় কমিটিগুলো সক্রিয় নয় বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডক্টর আব্দুর রাজ্জাক। অর্থমন্ত্রী হলো মোহিত সাহেব, উনি একজন বয়স্ক মানুষ, মুরব্বী। অনেক সময়ই আমরা ওনার সাথে একটা বিরোধে যাওয়াতে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। অনেক সময় উনি ঠিকমতো আমাদের সুপারিশগুলো বাস্তবায়ন ঠিকমতো মিটিংয়েও আসতে পারেন না। গরিমসি বলবো না, বলা কম হয়, মানে এটা অবজ্ঞা করার মতো একটা সংস্কৃতি হয়ে আসছে আমাদের, বলবো যে রাজনৈতিক সংস্কৃতিতে এমন একটা ভাব যে মানে সংসদের তুলনায় বা সংসদীয় কমিটির তুলনায় মন্ত্রণালয়ে বেশি ক্ষমতা আসে। সংসদীয় গণতন্ত্রের সুফল পেতে কমিটির ক্ষমতা বাড়ানো দরকার বলে মনে করেন তারা। যারা আছেন, যাদের স্বার্থের দ্বন্দ্ব আছে, তারা কিভাবে সেই কমিটিতে উপস্থিত থাকবেন, কি থাকবেন না, থাকলে তারা কিভাবে আচরণ করবেন। জনপ্রতিনিধিগণ যদি এই সংসদকে কার্যকর দেখতে চান তাহলে সেদিকে অগ্রসর হবেন। যথেষ্ট ক্ষমতা আছে, কিন্তু এই সুপারিশগুলো বাস্তবায়নের ব্যাপারে আমার মনে হয় যে একটা থাকা গাইডলাইন, আর শক্ত গাইডলাইন দরকার। বৈঠক কম হচ্ছে স্বীকার করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, তবে কার্যপ্রণালী বিধি অনুযায়ী সক্রিয় করা সম্ভব বলে মনে করেন তিনি। আমার মনে হয় যে আমাদের যে কার্যপ্রণালী বিধি সেটা যথেষ্ট কার্যকর এবং তার আওতাতেই আমরা যে ধরনের ফলপ্রসূ অবস্থা আশা করছি সেটা করা সম্ভব। 10ম জাতীয় সংসদের স্থায়ী কমিটির উল্লেখযোগ্য সংখ্যক সভাপতি 9ম সংসদ চলাকালে মন্ত্রী ছিলেন। ইলিয়াস হোসেন, এসএ টিভি, ঢাকা। রাজধানীর বনানীতে একটি হোটেলে 2 তরুণীকে ধর্ষণ মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশ। সকাল 11:30টার দিকে প্রথমে বনানী থানার 2 জন এসআই মোটরসাইকেলে করে সাফাতের বাসায় প্রবেশ করে। এরপর বনানী থানা পুলিশের এসআই একটি টিম নিয়ে ওই বাড়িতে ঢোকেন। পরে গুলশান 2-এর 62 নম্বর রোডের আপন ঘর বাড়িতে গেছেন পুলিশের আরো 6 সদস্য। তারা এখনো ওই বাড়ির ভেতরেই অবস্থান করছেন। এদিকে সাফাতের নানা বাড়ি সিলেটেও ডিবি পুলিশ অভিযান চালিয়েছে বলে জানা গেছে। ভূগর্ভে পানির স্তর নেমে গেলে সাগরে নোনা পানি ঢুকবে, এতে হতে পারে ভয়াবহ পরিবেশ বিপর্যয়। আর এ বিপর্যয় রোধে চট্টগ্রাম ওয়াসার বোধোদয় হলো প্রতিষ্ঠার 65 বছর পর। তাই পানির স্তর নেমে যাওয়ার জন্য দায়ী নগরীর গভীর নলকূপগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করে দিলে বাড়াতে হবে মাটির উপরিভাগের পানির উৎস। এজন্য দূষণের হাত থেকে রক্ষা করতে হবে নদ নদীগুলোকে। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন।
পুরোপুরি ভূগর্ভের পানির উপর নির্ভর করেই 1963 সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম ওয়াসা। শুরুতে অঞ্চলভেদে 60 থেকে 200 ফুট গভীর থেকে তোলা হলেও এখন পানির দেখা পেতে যেতে হয় 220 থেকে 400 ফুট গভীরে। পানির স্তর এই অস্বাভাবিকভাবে নেমে যাওয়ায় প্রধানত দায়ী গভীর নলকূপ। আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা পানি পাবো না। আর এই যে যখন পানির স্তর নিচে চলে যাবে, আমাদের আশেপাশে সমুদ্র আছে, কর্ণফুলী নদীতে তখন স্যালাইনিটি বাড়বে, ওই পানিটা ইনফিলট্রেট করে মানে ল্যাটারালি তখন এটা আমাদের গ্রাউন্ড ওয়াটার একুইফারকে স্যালাইন বানিয়ে ফেলবে। চট্টগ্রাম ওয়াসায় গভীর নলকূপের সংখ্যা 96টি, যা দিয়ে দৈনিক 12 কোটি লিটার পানি তোলা হয় ভূগর্ভ থেকে। তবে আসার কথা 2020 সালের মধ্যে পর্যায়ক্রমে সব নলকূপগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে 20টি। বর্তমানে 96টি নলকূপ দিয়ে পানি সরবরাহ করতো। তার মধ্যে আমরা এই প্রকল্পগুলো চালু করার পরে আমরা প্রায় 20টি টিউবওয়েল বন্ধ করে দিয়েছি। 2020 সালের পরে চট্টগ্রামে কোনো আন্ডারগ্রাউন্ড টিউবওয়েল বা আন্ডারগ্রাউন্ড এক্সট্রাকশন ওয়াটার থাকবে না। কর্ণফুলী ও হালদা নদীর উপর ভরসা করেই ভূগর্ভের পানি ব্যবহার বন্ধের এমন সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা। তাই নদী দুটি দূষণ রোধে সম্মিলিত উদ্যোগ নেয়ার দাবি বিশেষজ্ঞদের। অনেকে ইটিপি করেছে, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, কাগজে কলমে সেটা আছে, কিন্তু ওরা ব্যবহার করে না, কারণ ওটা রান করতে খরচ আছে। ফলে এরা চুরি করে সেই পানিটা নালার মধ্যে, খালের মধ্যে ছেড়ে দিচ্ছে। সেই পানিগুলি গিয়ে আলটিমেটলি কর্ণফুলীতে পড়তেছে। সেফটি ট্যাঙ্ক আছে, সেই সেফটি ট্যাঙ্কের মধ্যে ড্রেন আছে, ড্রেনের মাধ্যমে এটা চলে আসে খালে, সেখান থেকে ছোট ড্রেন থেকে বড় ড্রেনে, বড় ড্রেন থেকে এটা খাল, খাল থেকে নদী, এভাবে চলে যাচ্ছে এবং নদী পলিউট হচ্ছে। এদিকে ওয়াসার 96টি গভীর নলকূপের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও টিউবওয়েল রয়েছে অন্তত 4000। এসব বন্ধের উদ্যোগ না নিলে সংকট নিরসন হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। অকাল বন্যায় ফসল নষ্ট হওয়ায় হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে চালের মোকাম এবং অটো রাইস মিলগুলোতে ধান সরবরাহ হচ্ছে না। তাই মিল মালিকরা পড়েছেন বিপাকে। এদিকে কাজ বন্ধ থাকায় চালের মোকামের লোকজন ও শ্রমিকরাও পড়েছেন দুর্ভোগে। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুর রব সেলিম, মৌলভীবাজার প্রতিনিধি এম এ মহিদ এবং সুনামগঞ্জ প্রতিনিধি মাহতাবুদ্দিন তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া অর্থী। অন্য বছরগুলোতে প্রতিদিন যেখানে অন্তত 25,000 মণ ধান ও চাল হবিগঞ্জের 40টি মিল থেকে সরবরাহ হতো দেশের বিভিন্ন জেলায়, এবার স্থানীয় চাহিদা মেটাতেই হিমশিম অবস্থা। এতে বেশিরভাগ মিল মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা বেকার সময় পার করছেন। অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হবিগঞ্জের প্রায় 56,560 হেক্টর কাঁচা পাকা বোরো ফসল। এ কারণে মিল মালিকরা লোন পরিশোধ নিয়ে বিপাকে পড়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্তর কারণে প্রতিটি মিলে ধান নেই বললেই চলে। লেবারকে কিভাবে চালাবো, নিজের প্রয়োজনে যে খরচ কোথা থেকে আনবো, সেটাই আমরা ভেবে চিনতে পারছি না। অকাল বন্যায় মৌলভীবাজারের হাকালুকি সহ সবকটি হাওরের বোরো ফসল নষ্ট হয়েছে। তাই ধানের আমদানি না থাকায় বন্ধের পথে জেলার শতাধিক অটো রাইস মিল। ধান আমরা আমদানি করতাম পারি না, এর কারণে কাজের লোকও নাই, মিল চালাইতাম পারি না। তারপরে কুড়ার আমদানি নাই, লেবারের বেতন দিতাম পারি না। সমতল ভূমিতে উৎপাদিত ধান সংগ্রহ শেষ হলে সমস্যা কেটে যাবে বললেন জেলা খাদ্য কর্মকর্তা। চালের দাম লেবাইকে কমে যাবে, পুরো লক্ষ্যমাত্রা যখন পুরো ফসল উঠে যাবে তখন চালের দাম কমে যাবে। বন্যায় সুনামগঞ্জের সবকটি হাওরের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লোকসানে পড়েছেন 150 চাল ও চালকল মিল মালিক। বেকার হয়েছে 1000 শ্রমিক। এদিকে ঋণ দিয়ে সহযোগিতার আশ্বাস দিলেন সোনালী ব্যাংকের এই কর্মকর্তা। কলকারখানার মালিক যদি আমাদের সাথে যোগাযোগ করে, তো আমরা তাদেরকে ঋণ পেতে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা সেটা করব। শিগগিরই ঋণ সহায়তা দিয়ে ক্ষতিগ্রস্ত মিল মালিক ও শ্রমিকদের বাঁচিয়ে রাখতে কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুমাইয়া অর্থী, এসএটিভি নিউজ ডেস্ক। দুপুরের এসএটিভি সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকছে।